প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কিছু বিষয় কথা বলবো। সকলের জন্য প্রয়োজনীয় একটি বিষয় এবং আমাদের রাষ্ট্রের ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকারের একটি বিষয়, চিকিৎসা। কারণ আমি সবসময় বাস্তব অভিজ্ঞতা, ইতিহাসের পাতা, চোখে দেখা এরকম বিষয়ের উপরই কথা বলে থাকি। আজকে রাজনৈতিক বিষয় নয়, কিন্তু কোনো কিছু রাজনীতির বাইরে না, রাষ্ট্রের বাইরে না, অতএব রাজনীতির বাইরে না, আমি এভাবে বিবেচনা করি। তো আজকে আমাদের চিকিৎসা ব্যবস্থা কেমন, কিভাবে চলছে, এটা আপনারা কম বেশি সবাই অবগত আছেন এবং প্রত্যেকটি মানুষের নিজস্ব অভিজ্ঞতা আছে যে কীভাবে চলছে, কিভাবে আমরা প্রতিটা মুহূর্ত ফেস করছি। তো আজকে আমি গিয়েছিলাম অতি পপুলার যে নামটা, পিজি হাসপাতালের পাশে একটা সুপার স্পেশালাইজড হাসপাতাল, নামটা আমি পরিবর্তন হয়ে গেছে 5ই আগস্টের পর, সম্ভবত বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। এর আগে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, এইরকম কিছু হবে। নাম পরিবর্তন হয়েছে, তা আমি ভেবেছিলাম যে মানে চিকিৎসা ব্যবস্থারও পরিবর্তন হয়েছে, কিন্তু চিকিৎসা ব্যবস্থার মোটেই পরিবর্তন হলে অবনতি হয়েছে। একটা ভালো হসপিটাল, পিজি হসপিটালের ঠিক সংলগ্ন এবং কানেকশন আছে বাংলাদেশ বেতারের ঠিক উল্টো দিকে একটা বেশ বিদেশের মতো দেখতে একটা হসপিটাল। আমি এখানে 1 বছর পূর্বে চিকিৎসা করিয়েছি। তো আমার যে ডক্টর, তিনি আবার এখন ভিসি হয়ে গেছে, মূল পিজি হাসপাতালে ভিসি হয়ে গেছে, শাহিনুল আলম। তো তিনি ছিলেন না, সেখান তো আমার একটু বেশি ভোগান্তি হয়েছে, নতুন ডাক্তার সিলেক্ট করতে হয়েছে। এরপর পরীক্ষা নিরীক্ষার পালায় সে এক বিশাল এলাহি কারবার। আমি আশা করি আমাদের দেশের মানুষ সবাই জানেন এটা একটা এলাহি কারবার। তারপরও আমি বলি এই কারণে যে এর কি কোনো সুরাহা নাই? প্রায় আমি যদি সবগুলি পরীক্ষা করি, প্রায় 19,000 টাকার উপরে। তো আমি আমার পূর্বের যে ডাক্তার, যিনি এখন ভিসি, ডাক্তার শাহিনুল আলম, তার দেয়া মানে লেখা কাগজ অনুযায়ী আমি 3টা করলাম, আর বাকিগুলি করলাম না। কেন করলাম না? যে আমি আগে বুঝতে চাই যে সত্যি কি এতগুলি পরীক্ষার দরকার আছে। এখানে কিন্তু গভর্নমেন্ট ব্যাংকে টাকা জমা নেয়। আপনার দেখতে পাচ্ছেন যে এবি ব্যাংকে বিএমইউ বুথ, ক্যাশ রিসিপ্ট, তো ব্যাংকে টাকা জমা নেয়। এখানে আশা করি যে কোনো কমিশন বাণিজ্য নাই। যেখানে কমিশন বাণিজ্য আছে বা প্রাইভেট ল্যাবরেটরি, সেখানে নিয়ে তো নানান কথা, নানান প্রশ্ন আছে। কিন্তু এখানে কিন্তু আমি টাকাটা, যে পরীক্ষা নিরীক্ষার টাকাটা এবি ব্যাংকে জমা নিয়েছে, তো নিশ্চয়ই এখানে ওইটা নাই। কিন্তু এখন প্রশ্নটা হলো যে আমরা সবসময় ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ দেই যে তারা প্রায় প্রচুর পরীক্ষা নিরীক্ষার অভিযোগ, এবং এর থেকে তারা একটা কমিশন পায়, প্রাইভেট ল্যাবরেটরিতে করাই। সেটা ঠিক আছে, চলুক। কিন্তু আজকে আমার যে অভিজ্ঞতাটা, যে এইখানে তো কমিশন ব্যাংকে জমা নিচ্ছে টাকাটা, তাই না? তাহলে এখানে কেন? এখন প্রশ্ন হলো, যে মেশিনগুলিতে এই পরীক্ষা নিরীক্ষা হয় এগুলি অত্যাধুনিক এবং ইসরায়েলের, সেটা আমরা জানি। কিন্তু এইটা তো বহু বছর চলবে, তাই না? এর একটা গ্যারান্টি আছে। তাহলে এত চার্জ হওয়ার কথা না। এবং এখানে তো একটা ব্যবস্থাপনা থাকা উচিত, যে সরকারও তো দেখি প্রাইভেট ল্যাবরেটরির মতো টাকা নিচ্ছে। হয়তো এখানে কমিশনটা নাই ডাক্তারের, কিন্তু সরকার তো তাহলে টাকা নিচ্ছে প্রাইভেট প্যাথোলজি প্রতিষ্ঠানগুলির মতো, সেটা কেন নিবে? এবং সেই যে বিড়ম্বনা এবং অনভিজ্ঞ সব টেকনোলজিস্ট, আপনারা জানেন যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টেকনোলজিস্টরা, এবং এই টেকনোলজিস্ট সংকট আছে। আমাদের দেশে কি টেকনোলজিস্ট
এডুকেশনের উপর কোনো প্রতিষ্ঠান আছে যেখানে টেকনোলজি বিষয়ে লেখাপড়া করা যায়? তাহলে এই টেকনোলজিগুলো কোত্থেকে আসলো? সারা বাংলাদেশে এই যে প্যাথোলজি রিপোর্ট বা ল্যাবরেটরি রিপোর্ট আপনি যাই বলেন, অর্থাৎ আমার শরীরের শারীরিক দেহ পরীক্ষা, এই যে বিষয়, তো কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে বলে আমার মনে হয় না উল্লেখযোগ্য। তাহলে এই যে টেকনোলজিস্ট, এরা কোত্থেকে আসলো? অবশ্যই এরা অনভিজ্ঞ বা পুরনো একজনের কাছ থেকে শিখে, সামান্য একটু শিখেই সে একটা জায়গায় জব পেয়ে যায়। এবং আপনারা জানেন যে প্রচুর ডিমান্ড আছে এই পদে, কিন্তু সরকারের কোনো উদ্যোগ নাই। সরকারের কোনো উদ্যোগ নাই। শুধুমাত্র আমার শরীর থেকে একটা ব্লাড নেওয়ার জন্য তারা 2 বার লোক পরিবর্তন হয়েছে, যেটা আমার এক পর্যায়ে সন্দেহ হয়েছে কি আমার শরীরে কি আদৌ রক্ত নাই। একটা শরীর থেকে রক্ত নিবে পরীক্ষার জন্য, সেইটা নিতে পারছে না, এবং 2 জন লোক পরিবর্তন হয়েছে। তখন আমার ভিতরে একটা শঙ্কা জাগলো যে কি শরীরে কোনো রক্ত নাই। তারপর 3য় ব্যক্তি আসলো এবং কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেল। এই পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা আছি। তাই আমি অতীতের যে ধারণা, সেই ধারণাটার বাইরে গিয়ে আর একটা নতুন কিছু বলতে চাই। প্রচলিত কোনো কিছু নতুন না, তো প্রচলিত ধারণা আছে যে ডক্টর সাহেবরা প্রচুর টেস্ট দেয় এবং এর বিনিময়ে তারা বেনিফিট পায় বা পার্সেন্টেজ পায় এবং প্রাইভেটে দেয়। ঠিক আছে, এইটা আমরা শুনে আসছি, প্রচলিত। কিন্তু আমার প্রশ্ন সেটা না, যে গভর্নমেন্ট সেক্টরে যে টেস্ট, সেই টাকাটা তো আমি ব্যাংকে জমা দিয়ে আসছি, এবি ব্যাংকে। নিশ্চয়ই এখান থেকে এবি ব্যাংক তাকে ডাক্তার সাহেব কমিশন দিবে বা এইরকম না। এখানে সব টপ 10 বাংলাদেশের যে কোনো অভিজ্ঞ স্পেশালিস্ট বড় 10 জন, 4 জন 5 জন করে ডাক্তার এখানে বসে। এখন প্রশ্ন হলো যে এখানে কেন এত পরিমাণে টাকা নেওয়া? এই যে যন্ত্রাংশ ক্রয় করা হয়েছে, যে টেকনিক্যাল যে সাপোর্ট এখানে আমদানি করা হয়েছে বা ক্রয় করা হয়েছে, সরকার ক্রয় করেছে, তার তো একটা গ্যারান্টি আছে, তার তো একটা পারফরমেন্স গ্যারান্টি, যেটাকে আমি বাণিজ্যিক ভাষায় বলা হয় পিজি, ব্যাংক টু ব্যাংক থাকার কথা, তাই না? তো এটা তো 20 বছর 30 বছরের একটা গ্যারান্টি থাকার কথা। তো 20 বছর 30 বছর যাবত কি সরকার এই টাকা তুলবে? তাহলে জনস্বার্থে যে স্বাস্থ্য বা জনস্বার্থে যে চিকিৎসা, সেটা কি হলো? আচ্ছা ঠিক আছে, আমি টাকার বিষয়টা মেনে নিলাম যে রাষ্ট্রের স্বার্থে ব্যাংক টাকা জমা নিচ্ছে, দেশের স্বার্থে অর্থ সংগ্রহ হতেই পারে, কিন্তু আমি কি সেই টাকার বিনিময়ে সাপোর্টটা পাইতে পারি না? সেখানে আপনি কেন, যে কোনো বিষয় আপনি চেক করে দেখতে পারেন যে এই টেকনোলজিস্টদের ডিগ্রি কি, যারা এই রিপোর্টগুলি করছেন এবং যারা এর সাথে সহকারী হিসেবে কাজ করছেন, অর্থাৎ সহযোগিতা করছেন, সহকর্মী, তাদের ডিগ্রি কি, এই বিষয়ে আমার কথা। আপনারা জানেন যে আমাদের দেশে ডাক্তারের সংকট আছে, নার্সের সংকট আছে, তার পাশাপাশি সবচেয়ে বড় সংকট সেটা হলো এই টেকনোলজিস্টদের সংকট। এটা কিন্তু টেকনোলজিস্টদের দাবি ছিল, কিন্তু এবং যারা আছে তারাও কিন্তু এই দাবিটা করে যে একজন ডক্টর মানে ইকুয়াল মানে ইস্টু অন্তত 4 জন টেকনোলজিস্ট দরকার, এরকম দাবি কিন্তু আছে। একজন ডক্টর 4 জন টেকনোলজিস্ট দরকার, কিন্তু আদৌ কি এর উপর কোনো পড়াশোনা আছে? বাংলাদেশে কোনো কলেজ, স্কুল, ইউনিভার্সিটি আছে? বা আমাদের মাধ্যমিক লেভেলে বা লো লেভেলে, মিড লেভেলে এরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে আপনাদের জানা মতে? বা কোনো ইনস্টিটিউট, কারিগরি শিক্ষা আছে? তাহলে এই লোকগুলি আসলো কোত্থেকে এই চাকরিতে? অর্থাৎ জেনারেল ডিগ্রি দিয়েই এরা। ইতিমধ্যে আমার সাথে একজন যোগ দিয়েছেন, মৌসুমী রয়, ওয়াচিং। মৌসুমী রয় এই হসপিটালেই চাকরি করে সম্ভবত, এবং নার্স সাইডে হবে সম্ভবত। মৌসুমীকে আমি বলছি, ওয়াচিং, থ্যাংক ইউ ফর ভেরি মাচ। এবং এই টেকনোলজিক্যাল সাইডেই কাজ করে আমার যতটুকু ধারণা, আমার পরিচিত। এখন প্রশ্ন হলো যে এই বিষয়াদি কত সংস্কার কথা শুনলাম, বিএনপির দুর্নাম শুনি, আওয়ামী লীগের দুর্নাম শুনি, লুটপাটের ইতিহাস শুনি, তারপর তো 15 মাসে
স্বাস্থ্য সংস্কার খাতে কি হলো? একটা টেকনিক্যাল ইনস্টিটিউট বা টেকনিক্যাল স্কুল, টেকনোলজিস্ট স্কুল, কারিগরি শিক্ষা প্যাথোলজি সেক্টরে কি চালু করতে পারতো না? চীন থেকে হাসপাতাল আসবে, অনেক গল্প শোনালেন, কিন্তু একটা নেম প্লেট পরিবর্তন হয়েছে। সে যে হাসপাতালটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, সেইটা হয়েছে দেখলাম এখন সুপার স্পেশালাইজড হসপিটাল বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। এই নাম পরিবর্তন হয়েছে এবং অনেক এই দেখলাম, কিন্তু পরবর্তীতে আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি সেখানে এই পরিস্থিতি। এরপর গেলাম আমরা মূল পিজি ভবনে, সেখানে দুইটা আউটডোর আছে, 1 নম্বর আউটডোর, 2 নম্বর আউটডোর। আমরা 1 নম্বর আউটডোরে গেলাম, সেখানে মনে হলো যেখানে আন্দোলন চলছে, শিক্ষকদের আন্দোলন চলছে, এরকম একটা রুগীদের চিৎকার চেঁচামেচি এবং রুগীদের ভিড় এবং সেখানে সহকারীর সংখ্যা বা ম্যানেজমেন্ট বলতে কিছু নাই। এটা আমাদের দেশের কিন্তু শীর্ষস্থানীয় হাসপাতাল, যেটাকে পূর্বের নাম অনুযায়ী যদি বলি পিজি হাসপাতাল, আরো পূর্বের নাম ইম্পেরিয়াল হোটেল। আমি যতটুকু জানি ইতিহাস থেকে বা বই থেকে, যে এক সময় এটা ছিল একটা হোটেল, ইম্পেরিয়াল হোটেল, পরবর্তীকালে হয়েছে পিজি হসপিটাল, এর পরবর্তীকালে হয়েছে শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল বা কি তা বোধহয় এখন নাই, এখন হয়েছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। তো এই পরিস্থিতি দিয়ে যা চলতেছে এখানে, এবং এই আমার মূল ফোকাসটা আজকে যে আমার নিজের শরীর থেকে রক্ত নেওয়ার জন্য, রক্ত নেওয়ার মতো একটা সহজ কাজ, আমি মনে করি সহজ, কমন সেন্স লেভেল থেকে, যে ব্লাড নেওয়া এবং পরীক্ষার জন্য নিরীক্ষার জন্য, সেটা তো কোনো কঠিন কাজ না, এবং আমরা অহরহ দিয়ে থাকি। এমন কোনো মানুষ আছে যে রক্ত পরীক্ষার জন্য বিভিন্ন লাইসেন্স নিতেও আজকাল ব্লাড এক্সাম করতে হয়। তো সেটা নিতে 2 জন পরিবর্তন হয়েছে এবং আমাকে 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে লাঞ্চ এবং নামাজের উসিলায়। সেটা আমি মেনে নিলাম, আমি ধৈর্য ধরেই অপেক্ষা করি হাসপাতালে কিংবা আমাদের দেশের আদালতে, এটা আমার অভ্যস্ত আমি। তো এই পরিস্থিতির মধ্যে আমাদের অনেক বড় বড় কথা শুনতে হয়। হ্যাঁ, রাজনৈতিক দলদের কাছে শুনলেই তো আমরা বিশ্বাস করি এমন না, রাজনৈতিক দলরা সবসময় এরকম বলে থাকে, কিন্তু তাদেরকে একটা দল আওয়ামী লীগকে তো হটিয়েছে, আর একটা দলকে বিএনপিকে হটাতে চাচ্ছে কিসের নামে? সংস্কারের নামে। কিসের নামে? পরিবর্তনের নামে। কিসের নামে? বৈষম্য থেকে অবসানের নামে। কিন্তু আমরা কি দেখলাম? 15 মাস তো কম সময় না। আব্দুর রাজ্জাক এও একটা প্যাথোলজির মালিক উপজেলা লেভেলে, হ্যাঁ, সে আসছে, ল্যাবরেটরি আছে, প্যাথোলজি আছে, উপজেলার মালিক, ওনার। তো আমি এই কারণে কথাগুলো বলছি যে এর আগেও আমি 2000-তে করোনার সময় একটা টক শোতে ওই টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাকে একটা কিছু কাগজ দেওয়া হয়েছিল এবং আমি যেন এই বিষয়টা পারলে উত্থাপন করি, এবং আমি এটিএন বাংলায় আমার পক্ষে যতটুকু সম্ভব আমি উত্থাপন করেছি। এখন প্রশ্নটা হলো যে এই ব্যবস্থাপনা কেন গড়ে উঠল? আমাদের দেশে কেন আমরা ডাক্তার পাচ্ছি, নার্স পাচ্ছি, কিন্তু আমরা এই যে টেকনিক্যাল সাপোর্ট, টেকনোলজিস্ট যারা এই পরীক্ষা নিরীক্ষা করে বা করবে, যারা এই এক্সরে মেশিন, আপনার আল্ট্রাসাউন্ড, এইগুলো যারা পরিচালনা করে, হ্যান্ডেল করে, সেটা আমরা কোথায় পাচ্ছি? সেটা কি আমরা পাচ্ছি না। তাহলে কেন পাচ্ছি না, এবং কেন সে বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে না? এটা আমার প্রশ্ন। আমার মূল প্রশ্নটা সেখানে, যে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান যারা আসছে এক্ষেত্রে, তারা নিশ্চয়ই অনভিজ্ঞ এবং জেনারেল শিক্ষায় শিক্ষিত। সেটাও আমার কাছে দেখে মনে হয়েছে পিজি হাসপাতাল এবং পাশের সুপার স্পেশালাইজড হাসপাতালের দেখে যে এটা অত্যন্ত সাধারণ শিক্ষা, সাধারণ লেভেলের 9-10 এরকম, 8-9-10 এরকম লোকদেরকে এখানে চাকরি দিয়ে, হয়তো সিনিয়র কেউ তাদেরকে সামান্য একটু প্রশিক্ষণ দিয়ে, এই যে হয় না আজকাল সেমিনারে 3 ঘন্টার ক্লাস, তারপরেই সে একটা সনদ পেয়ে যায়, তারপর হয়ে যায় অনেক কিছু, তাই না? তো সেই রকম আমার কাছে মনে হয়েছে। তাই আমার মানে চীনের হাসপাতাল লাগবে না, সৌদি আরবের হাসপাতাল লাগবে না, একটু অপেক্ষা মানে একটু আমাদেরকে এই ধরনের সাপোর্টটা দেন, যাতে আমরা চিকিৎসা পাবো না, এটা আমি ধরে নিয়েছি, আমরা চিকিৎসা পাবো না, ওটা যারা টাকা, অনেক অর্থ বিত্ত বৈভবের মালিক তারা পাক,
কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই টেকনিক, যেহেতু চিকিৎসার মূল পার্ট এখন ডাক্তার এবং নার্সের চেয়ে মূল অংশটা হলো এই সেক্টরটা, অর্থাৎ যারা রোগটা নির্ধারণ করে, যারা রোগটা ধরে, আপনার যে কোনো রোগ হোক তার কিন্তু ব্লাড পরীক্ষা থেকে মলমূত্র একদম আরো বড় বড় পরীক্ষা, মেডিকেল সায়েন্সের সেই ল্যাঙ্গুয়েজ বা ভাষাগুলি তো আমার পক্ষে বলা অত সহজ না, কিন্তু আমি যা বুঝি সেগুলি তো অত সহজ না। তো সেই কারণে বলছি যে এইসব বিষয়াদি আমাদের দেখা উচিত। স্কুল বা লো লেভেল, মিড লেভেল এবং কলেজ পর্যন্ত এই শিক্ষায় শিক্ষিত করা উচিত। তাহলে শিক্ষা ব্যবস্থা মানে আমাদের চিকিৎসা ব্যবস্থা ত্বরান্বিত হবে। শুধু ডাক্তার, এই দাবিটা কিন্তু করোনার সময় প্রচন্ডভাবে উঠেছিল যে একজন ডাক্তার সাথে ইস্টু 4 জন টেকনোলজিস্ট দরকার, অথচ ডাক্তারের কলেজ আছে, নার্সিং স্কুল আছে বা কলেজ আছে, কিন্তু এই টেকনোলজিস্ট 4 জনের তো কোনো স্কুল কলেজ আছে বলে আমার কাছে প্রতীয়মান হয় না। তাই সরকারের কাছে দাবি করে কি লাভ? সরকারের কাছে তো অনেক কিছু দাবি করি, অনেক কিছু চাই, কিন্তু সচেতন মহলের কাছে আমার দাবি, আপনারা আমার এই বিষয়টা যৌক্তিক মনে করলে আপনারাও ভাববেন এবং দেখবেন যে আমাদের ম্যানেজমেন্ট সেক্টর এবং মেডিকেল ম্যানেজমেন্ট অর্থাৎ চিকিৎসার ম্যানেজমেন্ট বিষয় কিন্তু একটা স্পেশালিস্ট গ্রুপ থাকার কথা, যাদের শিক্ষা থাকার কথা। ম্যানেজমেন্ট, ব্যাংকিং সেক্টরের ম্যানেজমেন্ট, এইটা তো একটা জেনারেল লাইন না। ব্যাংকিং সেক্টরের ম্যানেজমেন্টটা কি একটা জেনারেল লাইনের লোক পারে? তার একটা বিশেষ শিক্ষা থাকতে হবে না? ঠিক তেমনি ভাবে হসপিটাল সেক্টরের এইটা হয়েছে কি জানেন, এইটার দাবি একসময় উঠছিল 80-র দশকে। তার সেই সুযোগে আপনি দেখবেন ঢাকা মেডিকেল বা অন্যান্য মেডিকেল আরো আর্মির লোকদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ আর্মিরা একটা ম্যানেজমেন্টে ভালো, কিন্তু সেইটা তো একটা ফিল্ডে না, কিছুদিনের জন্য, টেম্পারারি, শর্ট টাইম। কিন্তু এইটা তো একটা স্থায়ী সমাধান হওয়া দরকার। এই মেডিকেল হাসপাতাল যেগুলি আছে এগুলির ম্যানেজমেন্টের বিষয় এবং টেকনোলজিস্ট, ল্যাবরেটরি টেস্ট, এইগুলি বিষয় যারা করেন তাদের প্রশিক্ষণ, তাদের শিক্ষার বিষয়টা ত্বরান্বিত করা হোক। যেহেতু এই বিষয়টা আমাদের চিকিৎসার সাথে, আমাদের স্বাস্থ্যখাতের সাথে ডাক্তারের ভূমিকা ধরি 40%, নার্সের ভূমিকা 20%, কিন্তু 40% ভূমিকা এই সেক্টরের বলে আমি মনে করি। একটা রাফ হিসাব আমি আপনাদেরকে দিলাম, অর্থাৎ 40% আমি দিতে চাই এই টেকনোলজিস্ট বা এই টেস্ট সেক্টরে হওয়া উচিত। তো সেক্ষেত্রে সেই শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আপনি কাদেরকে দিয়ে এই সেক্টরের এই কাজটা করাচ্ছেন সেটা ভেবে দেখবেন। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। জনস্বার্থে যদি আমার কথা যৌক্তিক হয় তাহলে আমার এই ভিডিওটি সবাই শেয়ার করবেন। আজকের বিষয়টি খুবই অরাজনৈতিক আমার দৃষ্টিতে। অবশ্য রাষ্ট্রের কোনো বিষয়ই অরাজনৈতিক হতে পারে না, রাজনীতির বাইরে হয় না। তারপরে সবাইকে আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে।